where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা জানো বিশ্ব আজ সংকটাপন্ন, যার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই তালাবন্ধ। তোমাদের যে সার্বিক বিকাশ, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, এই বিকাশের জায়গাগুলো আজ বন্ধ। শিক্ষক শিক্ষার্থীর যে টিচিং লার্নিং প্রসেসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, আমাদের যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ, সেখান থেকে আমরা আজ বঞ্চিত। কিন্তু প্রিয় ছাত্রছাত্রী, আমাদের থেমে থাকলে হবে না। করোনা ভাইরাস হয়তো একদিনে শেষ হবে না, কিন্তু একটা দিন তো শেষ হবেই। চলি না কেন আমরা এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে যাই। তাই আমি আজ অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মালদা মডেল মাদ্রাসা, আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান তার যে প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, এই আন্তর্জাতিক সম্পর্কের যে একটা মৌলিক ধারণা রয়েছে, কি রয়েছে? ন্যাশনাল পাওয়ার, ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড গ্লোবালাইজেশন, অর্থাৎ জাতীয় শক্তি, জাতীয় স্বার্থ এবং বিশ্বায়ন। আমি আজ তোমাদের সামনে জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতা, এই আন্তর্জাতিক ক্ষেত্রে বিষয়টা কি, একটা দেশের, একটা সার্বভৌম রাষ্ট্রের কাছে জাতীয় শক্তি বা ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। আমি তোমাদের প্রথম অধ্যায়ের যে আন্তর্জাতিক সম্পর্কের যে মৌলিক ধারণাগুলো, তার প্রথম ধারণা জাতীয় শক্তি, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। জাতীয় শক্তি বা ক্ষমতা, আমি এই বিষয়টিকে তোমাদের সামনে তোমাদের মতো করে তুলে ধরব। সেজন্য আমি কিছুটা সাবজেক্টের বাইরে গিয়ে আমি সাবজেক্টে ঢুকবো। কীরকম? ধরো এই জাতীয় শক্তি, এই জাতীয় কথাটা আমি মিটিয়ে দিলাম, থাকলো কি শক্তিটা।
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির উৎস কি বলতো? সূর্য। এই যে ঘরে এসি চলছে, পাখা চলছে, লাইট জ্বলছে, এর শক্তি কি? বৈদ্যুতিক শক্তি। তো এই বিষয়গুলো হলো কি ভূগোলের বিষয়, বিজ্ঞানের বিষয়। কিন্তু আমরা সামাজিক রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে যে শক্তিটা, সেটা পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে, যেই শক্তিগুলো, আমরা সেই শক্তি নিয়ে আলোচনা করব। আমি দেখো শারীরিক শক্তি, বুদ্ধি বা মানসিক শক্তি, অর্থনৈতিক শক্তি, আর রাজনৈতিক শক্তি। এই আলোচনার মধ্য দিয়ে আমি তোমাদের জাতীয় শক্তি বোঝাবো। প্রভাবিত। দেখো তোমাদের ক্লাসে একটা বাহুবলী ছেলে আছে, সে একটা দুর্বল ছেলেকে সে বলছে যে আমাকে এক বোতল জল এনে দাও। এই দুর্বল ছেলেটি ওই সবল ছেলে, যে শক্তিশালী ছেলে, তার কথা মেনে তাকে জলটা এনে দিল। যদি না দেয় তাহলে সে হুমকি দেবে যে ক্লাসের বাইরে তোকে দেখে নেব। তো এই ক্ষেত্রে সেই বলশালী ছেলেটি দ্বারা ওই দুর্বল ছেলেটি প্রভাবিত হলো। অর্থাৎ সেরকম জাতীয় স্তরেও একটা শক্তিশালী দেশের দ্বারা অন্য কোনো দেশ, দুর্বল দেশ প্রভাবিত হয়। সেটা হচ্ছে তার জাতীয় শক্তি। এবার আমরা জাতীয় কথাটা ইউজ করলাম। বুদ্ধি বা মানসিক শক্তি, ধরো তোমার ক্লাসে খুব মেধাবী একটা ছাত্র, কিন্তু সে শারীরিকভাবে দুর্বল, কিন্তু মেধা আছে, তার বুদ্ধি আছে, কিন্তু ছোটোখাটো। সে তার ইচ্ছে হলো ক্লাসের সেই শক্তিশালী ছেলেটিকে, সেই বলশালী ছেলেটিকে দিয়ে সে জল আনাবে। সে তখন বুদ্ধিকে সম্বল করে ছেলেটিকে বলল, ভাই আমার প্রচণ্ড গা বমি বমি করছে, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, আমাকে এক বোতল জল এনে দাও না। তখন সেই শক্তিশালী ছেলেটি তাকে বাধ্য হয়ে জলটা এনে দিল। তো এখানে সেটা হচ্ছে কি, ওই দুর্বল মেধা ছোট্ট ছাত্রটির একটা শক্তি সে প্রয়োগ করলো কোথায়? একটা বলশালী ছেলের উপরে। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রেও তাই। একটা ছোট্ট হতে পারে, কি যদি মেধা যদি থাকে তাহলে সে অন্যকে প্রভাবিত করতে পারবে। যেমন ধরো ইসরায়েল একটা রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, কত জনসংখ্যা? 1 কোটিও নয়, প্রায় 1 কোটি। সেই ইসরায়েল ভেরি রিসেন্ট চীনকে হুমকি দিয়েছে, যদি ভারতের সঙ্গে যুদ্ধ করতে হয় তাহলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে হবে, যে গালওয়ান ঘাটিকে কেন্দ্র করে যেটা ঘটেছে। তাহলে সেটা তার জাতীয় শক্তি। যেমন ক্লাসের মধ্যে ওই মেধা ছেলেটির যে শক্তি তার বলশালী ছেলের উপরে প্রয়োগটা করলো। আবার দেখো যে অর্থনৈতিক শক্তি, তোমাদের ক্লাসের মধ্যে দেখবে কিছু সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা আছে। ওই সচ্ছল পরিবারের ছেলেমেয়েরাদের দ্বারা ক্লাসের অন্যান্য যারা অসচ্ছল পরিবারের ছেলে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়।
তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সেই সচ্ছল পরিবারের ছেলে মেয়েদের শক্তি। কেন তারা প্রভাবিত করতে পারছে? কারণ যে তাদের অর্থ আছে। আর ওই দুর্বল ছেলেরা প্রভাবিত হচ্ছে কারণ যদি আপদে বিপদে ওই বড়লোকের ছেলেমেয়েরা যদি আমার পাশে এসে দাঁড়ায়, যদি 1500 টাকা ধার দেয়, তা না হলে নেপাল কখনো ভারতের বিরুদ্ধে চীনের পক্ষ নিয়ে কথা বলে কেন? নেপাল ভাবছে যদি চীন আমাকে সাহায্য করে, অর্থের সাহায্য করে, অথচ যে নেপালের ভারতের সঙ্গে ব্যবসা না করলে যার পেট চলবে না, সে নেপাল ভারতের বিরুদ্ধে কথা বলছে কি? যে তার পাশে একটা অর্থনৈতিক শক্তিশালী দেশ চীন তার পাশে আছে। তাহলে এই হচ্ছে একটা প্রভাবিত। তাহলে চীনের দ্বারা নিশ্চয়ই নেপাল প্রভাবিত হচ্ছে। এক্ষেত্রে চীনের জাতীয় শক্তি এবং ক্লাসের যে সচ্ছল পরিবারের ছেলেমেয়েদের দ্বারা দুর্বল ছেলেমেয়েরা যে প্রভাবিত হচ্ছে, সেই সচ্ছল পরিবারের সেই ছেলেটির শক্তি। একটা ভেরি ভাইটাল পয়েন্ট, রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি বিতর্কিত বিষয় আলোচনা করতে গেলে, কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি কথাগুলো বলবো। রাজনৈতিক শক্তি আজকের দিনে, আজকের সমাজে একটা ভয়ঙ্কর, প্রচণ্ড প্রভাবশালী। একটা নাম সই করতে পারে এমন প্রধান, কিংবা মাধ্যমিক পাস কিংবা 4 পাস সেই প্রধান, তার এলাকায় হাইলি ট্যালেন্টেড ছেলেগুলোও তার দ্বারা প্রভাবিত হয়। কারণ তার কাছে শক্তি রয়েছে, রাজনৈতিক শক্তি। শুধু কি তাই? আমি তোমাদের বোঝানোর স্বার্থে বলছি, বিতর্ক বা তর্ক করার জন্য নয়। আজকে হাইলি ট্যালেন্টেড যারা আমলারা, যারা ইউপিএসসি, আইএএস, আইপিএস, বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি উচ্চ পদস্থ সরকারি কর্মচারী, যাদেরকে আমরা আমলা বলি, তারা জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এমনকি এমএলএ, এমপি, মন্ত্রীদের দ্বারা এরা কখনো কখনো প্রভাবিত হতে বাধ্য হন। কেন? তার রাজনৈতিক শক্তি রয়েছে। তাহলে এই রাজনৈতিক শক্তি, তারপরে বুঝতে পারলাম শক্তিটা কি। এটাকে যদি আমি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রয়োগ করি, কিভাবে? যখন কোনো দেশ তার সামরিক শক্তির দ্বারা, অর্থাৎ সামরিক শক্তির দ্বারা, কূটনৈতিক শক্তির দ্বারা অর্থাৎ মানসিক বুদ্ধির দ্বারা, এবং অর্থনৈতিক রাজনৈতিক শক্তির দ্বারা যখন অন্য কোনো দেশকে প্রভাবিত করে, নিজের অনুকূলে নিয়ে আসে, সেটা হচ্ছে সেই দেশের জাতীয় শক্তি। বোঝা গেছে? তারপরে কি বললাম? যখন কোনো দেশ তার সামরিক শক্তির দ্বারা, কূটনৈতিক ক্ষমতার দ্বারা অর্থাৎ মানসিক, এবং রাজনৈতিক অর্থনৈতিক শক্তির দ্বারা অন্য কোনো দেশকে প্রভাবিত করতে পারে বা নিজের অনুকূলে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে তার, সেই ক্ষেত্রে তার জাতীয় শক্তি। ওকে? তো জাতীয় শক্তি তাই আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক ক্ষেত্রে একটি সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য সেই রাষ্ট্রের জাতীয় শক্তির অপরিহার্যতা রয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে তার জাতীয় শক্তি অপরিহার্য। তাহলে জাতীয় শক্তি হচ্ছে এমন একটা মাধ্যম, কি? জাতীয় শক্তি হচ্ছে একটা মাধ্যম যার সাহায্যে কোনো একটি সার্বভৌম দেশ তার অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন নীতি যেমন প্রণয়ন করেন, রূপায়ণ করেন বা বাস্তবে রূপদান করেন, পাশাপাশি বৈদেশিক ক্ষেত্রেও বিভিন্ন নীতি গ্রহণ করেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করেন, বাস্তবে প্রয়োগ করেন। এটা হলো জাতীয় শক্তি। মূলত জাতীয় শক্তি হলো এমন একটা আন্তর্জাতিক ব্যবস্থা যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো একটি দেশ
কি ভূমিকা পালন করবে, কি রোল প্লে করবে, তা নির্ভর করছে জাতীয় শক্তির ওপর। তো এই আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এই ক্ষেত্রে একটা গেম খেলি। কি গেম? পাবজি বা রামি গেম নয়, ওটা ভয়ঙ্কর ক্ষতিকারক তোমাদের জীবনে, খেলবে না, বুঝেছ? আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য একটা গেম খেলবো, যার নাম জিরো গেম থিওরি। এই জিরো গেম থিওরি খুব মজা। ধরো দুই বন্ধু, আমি জাতীয় শক্তি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দুই বন্ধু বাইক নিয়ে যাচ্ছে বিপরীত মুখে, তাই তো? দুই বন্ধু বলছে কেউ জায়গা ছাড়বো না, তাহলে কি হতে পারে? ধাক্কা লাগবে সামনাসামনি, ফল দুটোরই প্রাণ যেতে পারে, তাদের অঙ্গহানি হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু দেখলো এই বন্ধুটা সামনে আসার পরে সে সরে চলে গেল, রাস্তা দিয়ে দিল, বাম দিকে চলে এলো, সে তাকে সাইড দিল। তাহলে এখানে হিরো কে হলো? যে সাইড দেয়নি, এ সাইড দিল, এ হয়ে গেল জিরো, এ হয়ে গেল হিরো। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে এর একটা জাতীয় শক্তি রয়েছে। কেন? সে কখন নিজেকে হার মানলো না। অন্য বন্ধু কী করলো? বাইক সে জায়গায় সরে গেল। আবার এরকমই আন্তর্জাতিক ক্ষেত্রে একটা ট্রাক যাচ্ছে, ট্রাক, আর একটা ছেলে বাইক নিয়ে আসছে সামনাসামনি, কেউ সরবে না, ট্রাকও সরবে না, বাইকও সরবে না। তাহলে কি হতে পারে? ভারতের সঙ্গে নেপালের যুদ্ধ হলে যা হবে, বাইকের অবস্থা তাই হবে। চীনের সঙ্গে যদি বাংলাদেশের যুদ্ধ হলে যা হবে, বাইকওয়ালার অবস্থা তাই হবে। কারণ ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা, ডাইরেক্ট কেউ সরছে না যে আমি হিরো, আমি হিরো। তো আন্তর্জাতিক ক্ষেত্রে এই ক্ষেত্রে তার জাতীয় শক্তি হচ্ছে এই ট্রাকের, যে সর্বশক্তিমান, এটা হচ্ছে বাইক। আবার পাশাপাশি যদি আমরা দুটো বাস সামনাসামনি যাচ্ছে, এই সামনাসামনি বিপরীত মুখে আসছে, দুটো বাস, ধরে নিলাম এটা চীন, এটা হচ্ছে ভারত। আমি একটা বাস দিয়ে উদাহরণ দিচ্ছি। ধাক্কা লাগলে সমানে সমানে ধাক্কা লাগলো, কেউ জায়গা ছাড়বে না। এদিকের বাস বলছে আমি জায়গা ছাড়বো না, আমি নিজের জায়গায় সোজা যাব, ও বলছে আমি জায়গা ছাড়বো না, একেবারে সামনাসামনি। ধাক্কা লাগলে কি হবে? দুটো বাসেরই অস্তিত্ব হানি হবে এবং বাসের যাত্রীরা সবাই মারা যেতে পারে, যে বাসের চালক সেও মারা যেতে পারে। তো এই আন্তর্জাতিক ক্ষেত্রে যদি এটা চীন হয় আর এটা যদি ভারত হয়, বলছে আমি আমার জাতীয় শক্তি, ও আমার জাতীয় শক্তি রয়েছে, শক্তির যদি প্রদর্শন করতে যায়, কেউ জায়গায় সরল না, তার দুটো ধাক্কা লাগবে, অর্থাৎ যুদ্ধ হবে। এর ফলে ব্যাপক মহামারী দেখা দিতে পারে, বহু জনবল অর্থবলের ক্ষতি হতে পারে। কিন্তু এটাকে যদি ইন্ডিয়া সরে গেল, ইন্ডিয়া সাইড কেটে গেল, চীন সরাসরি চলে গেল, তাহলে চীন হয়ে গেল এখানে হিরো, আর ভারত হয়ে গেল এখানে জিরো। জিরো গেম থিওরি। আবার উল্টোটাও হতে পারে যে চীন রাস্তা ছেড়ে দিল, ভারত এগিয়ে এলো, এক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে হিরো আর চীন হচ্ছে জিরো। কিন্তু
যদি আমরা এটা দেখতে চাই যে চীনও এগোচ্ছে, ভারতও এগোচ্ছে, মানে দুটো বাস এগোচ্ছে এবং ধাক্কা লাগবে, এমন সময় চীন সরে গেল আর ভারতও সরে গেল। এখানে কেউ হিরো হলো না, দুজন সরে গেল, উভয় জিরো হলো। তার মানে কি, একটা যুদ্ধকে এড়িয়ে যাওয়া হলো। যেটা গালওয়ান ঘাটি কেন্দ্র করে, সে তৃতীয় শক্তি আছে কি নেই আমি সেই জায়গায় যাচ্ছি না। গালওয়ান ঘাটি কেন্দ্র করে ইন্ডিয়া এবং চীন দুই পক্ষ সরে যাওয়াতে একটা এড়িয়ে যাওয়া হয়েছে। এখানে উভয় দেশের একটা জাতীয় শক্তি রয়েছে, এটা বিশ্বে প্রমাণিত। কারণ চীনেরও ভয় আছে, ভারতেরও ভয় আছে যে কিছু যদি যুদ্ধ লাগে ডাইরেক্ট, তাহলে উভয় দেশের জাতীয় শক্তি প্রমাণ করতে গিয়ে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, দেশের অর্থবল জনবল ধ্বংস হয়ে যেতে পারে। বোঝা গেছে? তাহলে আমরা কি বুঝলাম? যে জাতীয় শক্তি হলো এমন একটি মাধ্যম, এমন একটি প্রক্রিয়া, আন্তর্জাতিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো একটি দেশ অন্য দেশকে প্রভাবিত করতে পারে বা নিজের দেশের ভূগোল, নিজের দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পাশাপাশি বৈদেশিক ক্ষেত্রেও সে নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এটা জাতীয় শক্তি। জোসেফ ফ্রাঙ্কেল বলেছেন, কি বলেছেন? যে অন্যের মন এবং কাজকর্মকে প্রভাবিত করার যে সামর্থ্য, সেটা হচ্ছে শক্তি। অন্যের মন এবং কাজকর্মকে প্রভাবিত করার যে সামর্থ্য, সেটা হচ্ছে শক্তি। যেমন চীন নেপাল এবং পাকিস্তানকে প্রভাবিত করতে পারছে, এটা চীনের জাতীয় শক্তি। পাকিস্তানের বা নেপালের কাজকর্মকে সে প্রভাবিত করতে পারছে, সে তার জাতীয় শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নীতিগুলোকে পরিবর্তন করতে পারছে, ভারতের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারছে, সেটা আমেরিকার জাতীয় নীতি, জাতীয় শক্তি। আবার ভারত বাংলাদেশকে প্রভাবিত করতে পারছে, সে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্য দিয়েই হোক বা যেভাবে হোক, সেটা ভারতের জাতীয় শক্তি। তাহলে জাতীয় শক্তি হচ্ছে অন্যের মন এবং তার কাজকর্মকে প্রভাবিত করার একটা সামর্থ্য। জোসেফ ফ্রাঙ্কেল বললেন। মর্গেনথাউ কি বললেন? পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে বললেন যে জাতীয় শক্তি হচ্ছে বা শক্তি হচ্ছে অন্যের মন এবং কাজকর্মকে প্রভাবিত করার মাত্র একজন ব্যক্তির সামর্থ্য। কি দেখছি গোটা বিশ্বে? একজন ব্যক্তির সামর্থ্য গোটা বিশ্বের নীতিকে পরিবর্তন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তার বিদেশ নীতি যে কোনোভাবেই হোক সে প্রতিষ্ঠা করতে চায় এবং সেখানে সমর্থ হয়, সে তার জাতীয় শক্তি। তো অন্যের মন এবং কাজকর্মকে প্রভাবিত করার একজন ব্যক্তির সামর্থ্যই হলো জাতীয় শক্তি। অর্গানস্কি কি বলেছেন? অর্গানস্কি তার ওয়ার্ল্ড পলিটিক্স, যে ওয়ার্ল্ড অর্গানস্কি তার ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে বলেছেন, কি বলেছেন? যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন দেশ কি ভূমিকা পালন করবে তা জাতীয় শক্তির দ্বারা নির্ধারিত হয়। অর্গানস্কি তার ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে বলেছেন। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় শক্তি বলতে কি বুঝলাম? যখন কোনো দেশ তার সামরিক শক্তি, কূটনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি ইত্যাদির দ্বারা কোনো দেশকে যখন প্রভাবিত করতে পারছে বা করছে, তাকেই বলা হয় জাতীয় শক্তি। এবারে আমরা জানব যে জাতীয় শক্তির নির্ধারক কী বা উপাদান কী।
কোন কোন উপাদান জাতীয় শক্তিকে সমৃদ্ধ করে? এই বিষয়গুলো আমরা জানব। আমরা দেখে নিই। আমরা এবারে দেখব জাতীয় শক্তির উপাদান। এই ভৌগোলিক উপাদান। দুই হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। শিল্পে উন্নতি। সামরিক। 5 হলো কি সামরিক প্রস্তুতি। 6 কূটনীতি। 7 আন্তর্জাতিক অবস্থান। 8 সরকারের প্রকৃতি। 9 জাতীয় আত্মবিশ্বাস। 10 সামাজিক উপাদান। জাতীয় শক্তির কিছু গুরুত্বপূর্ণ উপাদান আমি তোমাদের বোর্ডে লিখলাম, তোমরা লিখে নিতে পারো।
কি দেখলাম যে ভৌগোলিক উপাদান জাতীয় শক্তির একটি অন্যতম নির্ধারক। ভৌগোলিক উপাদান, কারণ এই ভৌগোলিক উপাদানকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করেছি। কি? অবস্থান, আয়তন, জলবায়ু আর ভূপ্রকৃতি। ওই ভাগটা আমি এখানে লিখিনি। তাহলে ভৌগোলিক উপাদান যেটা রয়েছে, সেই ভৌগোলিক উপাদানকে আমি ভাগ করলাম কটা ভাগে? 4টা ভাগে। অবস্থান, আয়তন, জলবায়ু আর ভূপ্রকৃতি। তো আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় শক্তির একটা অন্যতম উপাদান হচ্ছে ভৌগোলিক অবস্থান। তার মধ্যে একটা ভৌগোলিক অবস্থান অন্যতম। কারণ একটা দেশের ভৌগোলিক অবস্থান তাকে সামরিক নীতি, রণকৌশল তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, বিদেশ নীতি প্রণয়ন করতেও সাহায্য করে তার ভৌগোলিক অবস্থানটা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, চারিদিকে সমুদ্র বেষ্টিত, চারিদিকে সমুদ্র। তাই এশিয়া বা ইউরোপের কোনো দেশের পক্ষে আমেরিকাকে স্থলপথে আক্রমণ করা কঠিন, কারণ সমুদ্র আর সমুদ্র চারিদিকে। কিন্তু বর্তমানে যুদ্ধ যদি পারমাণবিক হয়, তাহলে সেটা কোনো ব্যারিয়ার হয়ে দাঁড়াবে না, কোনো বাইন্ডিংস নয়, কোনো প্রতিবন্ধকতা হবে না সমুদ্রটা। কারণ পারমাণবিক যুদ্ধ একটা সামগ্রিক যুদ্ধ, সুইচ টিপলে সেখানে গিয়ে পড়বে। কিন্তু স্থলপথে আক্রমণ করা সহজ নয়। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ভৌগোলিক যে অবস্থান, তাদের জাতীয় শক্তির দিকে একটা মাত্রায় পৌঁছে দিয়েছে। তারপর কি হয়েছে, যে আয়তন, বিশাল আয়তন বিশিষ্ট দেশ হচ্ছে জাতীয় শক্তির আরেকটি অন্যতম নির্ধারক। কেন? যে যদি বিশাল আকারে দেশ হয়, তাহলে কোনো শত্রু রাষ্ট্র, কোনো শত্রু দেশ একসাথে বিশাল বড় দেশকে আক্রমণ করা সহজ হবে না। যেন ভারতবর্ষ, চীন, রাশিয়া, আমেরিকা, এর আয়তনে বিশাল। কোনো দেশ যদি আক্রমণ করে, এত বড় দেশে আক্রমণ করা খুব সহজ নয়। তবে এই বিশাল দেশের যিনি পরিচালক বা রাষ্ট্রনায়ক, নেতা, তাকে সুদক্ষ হতে হবে। এটা একটা কন্ডিশন, তাহলে সম্ভব নয়। তারপরে রয়েছে কি, জলবায়ু। ভৌগোলিক উপাদানের মধ্যে একটা জলবায়ু। কোনো দেশের জলবায়ু যদি তার অনুকূল হয়, তাহলে সে দেশ কৃষিতে হিউজ উৎপাদন করবে। এর ফলে দেশটা একটা শক্তিশালী হবে, জাতীয় শক্তিতে সমৃদ্ধ হয়ে উঠবে। শুধু তাই নয়, যদি সেই দেশের উপরে যদি কোনো মৌসুমি বায়ুর প্রভাব থাকে, তা সেই দেশ বৃষ্টিপাতের কারণে শস্য শ্যামলায় ভরে যাবে। ভূপ্রকৃতি কি? নদী, নালা, পাহাড়, পর্বত, ভূমি রূপ ইত্যাদি নিয়ে একটা ভূপ্রকৃতি হয়, ভূগোলের বিষয়। যদি কোনো একটা দেশের নদ নদী থাকে প্রচুর তার ভূপ্রকৃতির মধ্য দিয়ে, তাহলে সেখানে কি হয়, ক্ষুদ্র, মাঝারি, বড় আকারের বন্দর গড়ে উঠবে, ব্যবসা বাণিজ্য হবে, পুঁজির আদান প্রদান হবে, এবার আর্থিক দিক থেকে সে সমৃদ্ধশালী হয়ে উঠবে সেই দেশটি। যদি সেই দেশটি আবার পাহাড় পর্বতে ভর্তি, মরুভূমিতে ভর্তি, সেই দেশ জাতীয় শক্তিতে উন্নীত হতে পারবে না। কারণ সে দেশের পক্ষে যোগাযোগের সমস্যা হবে। কেন? সমগ্র দেশে পাহাড়ে ভর্তি, শুধু তার যোগাযোগের একটা সমস্যা হতে পারে, উৎপাদনের একটা সমস্যা হবে। এই হলো। তারপরে রয়েছে যেমন ধরো জনসংখ্যা। এই জনসংখ্যা আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় শক্তির একটা গুরুত্বপূর্ণ
উপাদান, জনসংখ্যা, বিশাল জনসমষ্টিপূর্ণ দেশ যদি থাকে, তাহলে সেই দেশের সরকার সুদক্ষ সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে, তার প্রচুর জনসংখ্যা যেহেতু আছে। এবং সেই সেনাবাহিনীগুলোকে খুব সুদক্ষভাবে পরিচালনা করতে পারবে। তবে যদি সেই দেশের যে জাতীয় সম্পদ, সেই সম্পদের তুলনায় যদি জনসংখ্যা বেশি হয়, তাহলে সেই দেশ দারিদ্র্য, অশিক্ষা, বেকারত্বে ভরে যাবে। কারণ সম্পদ তো সীমিত। কিন্তু সেই ক্ষেত্রে আবার উল্টোটা হতে পারে, চীন প্রচুর জনবহুল দেশ, জনসংখ্যা বিশিষ্ট দেশ, তারা জাতীয় সম্পদকে, মানব সম্পদকে কাজে লাগাতে পেরেছে। ভারতবর্ষ বিশাল দেশ, এইসব দেশে যদি সম্পদকে কাজে লাগাতে পারে, জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করতে পারে, তাহলে সেই দেশটার জাতীয় শক্তিতে সমৃদ্ধশালী হবে। তো এটা জনসংখ্যা একটা কোনো ফ্যাক্টর নয় জাতীয় শক্তির ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা কত? মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা কত? মাত্র 30 কোটি সামথিং, তাই তো? সেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই 30 কোটি মানুষ আজ গোটা বিশ্বের ত্রাতা। জাপান কতটুকু জনসংখ্যা? আমি জনসংখ্যা পড়ছি, জাতীয় শক্তির উপাদান। জাপানে কত? 13 কোটি মাত্র মানুষ। 13 কোটি হবে না, কাছাকাছি। সেই 13 কোটি মানুষ আজ গোটা বিশ্বে, জাপান ইকোনমিক দিকে সুপার পাওয়ার ভাবা যায়। ইসরায়েল 1 কোটি মানুষ নেই। ভাবো, সে ইসরায়েল বিশাল জনসংখ্যা বিশিষ্ট দেশ, চীনের মতো দেশকে হুমকি দেয়। তাহলে জনসংখ্যা সবসময় জাতীয় শক্তির উপাদান হতে পারে না, যদি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা না যায়। তারপরে দেখো 3 নম্বর, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে একটি দেশের জাতীয় শক্তির এক নির্ধারক বা উপাদান, তাই তো? এখন প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কী বুঝি? কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ, জলজ সম্পদ, এই সবটা মিলে হয় প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী দেশ অটোমেটিক জাতীয় শক্তিতে পরিপূর্ণ, জাতীয় শক্তিতে বিরাজমান হবে আন্তর্জাতিক রাজনীতিতে। তবে জাতীয় সম্পদকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তবে নিঃসন্দেহে জাতীয় একটা দেশের প্রাকৃতিক সম্পদ একটি দেশের জাতীয় শক্তির পরিচয় বহন করে। আমাদের ভারতবর্ষে কোন সম্পত্তি নেই? আজকে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে জাতীয় শক্তির মাথা। আর আমাদের ভারতবর্ষে কোন সম্পত্তি নেই? আজকেও নির্ভরশীল থাকতে হয় অন্য দেশের ওপর। আমাদের মানব সম্পদ তো রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু আমাদের মানব যে সম্পদটা, হিউম্যান যে রিসোর্স, আমাদের ড্রেন হয়ে যাচ্ছে। ভাবতে পারো, গোটা আমেরিকার প্রযুক্তি যে সেক্টরটা,
তার 38% ইন্ডিয়ান মেধা। তাহলে সেই মেধাগুলোকে নিশ্চয়ই ভারতবর্ষের জায়গায় তার পরিকাঠামো তৈরি করতে পারছে না বা করা হয়নি, তাদের উপযুক্ত পরিকাঠামো দেওয়া হয়নি বলে তাদের মেধাগুলো আমাদের ভারতবর্ষতে ড্রেন হয়ে গেছে। আমাদের ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। হ্যাঁ, নিশ্চয় এগিয়েছে, ভারত একটা জায়গায় এগিয়েছে, বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে পেরেছে, কিন্তু আরও পারত। আশা করি আগামী দিনে হয়তো পারবে। শিল্পে উন্নতি, নিঃসন্দেহে যে দেশ শিল্পোন্নত সে দেশ তত বেশি জাতীয় শক্তিতে বলীয়ান আন্তর্জাতিক রাজনীতিতে। তো শিল্পের মধ্য দিয়ে একটা দেশের বিকাশ যেমন নির্ভর করে, সেই বিকাশের উপর দাঁড়িয়ে থাকে জাতীয় শক্তি। এখন শিল্পের জন্য কি দরকার? কাঁচামাল, সহজলভ্য শ্রমিক, বাজার, উন্নত যোগাযোগ, আর শিল্পকে পরিচালনা করার জন্য দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক কিংবা একজন ব্যক্তি। যদি এই শর্তগুলি যদি না থাকে, সমস্ত কিছু আছে, যদি ডিরেক্টর না থাকে, শিল্পকে একটা জায়গায় মাত্রাতে পৌঁছানোর যদি রাষ্ট্রনেতা তৈরি হতে না পারে, তাহলে সে দেশ শিল্পোন্নত হবে না। আমাদের ভারতবর্ষে সহজলভ্য শ্রমিক আছে, কাঁচামাল আছে, যোগাযোগ ব্যবস্থা সবই আছে, কিন্তু ভারী শিল্পের যে বিকাশ স্বাধীনতার পরে যেভাবে হওয়া দরকার ছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারী শিল্পের দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ভারতবর্ষের শিল্পের বিকাশ ঘটেনি তা নয়। কিন্তু এত বৃহৎ দেশে মানুষের যে চাহিদা, শিক্ষিত বেকারদের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে শিল্পের বিকাশ তেমন হয়নি। বাধ্য হয়ে মেধাগুলো ড্রেন হয়ে চলে যাচ্ছে অন্য দেশে। তো ভারী শিল্পের বিকাশ নিঃসন্দেহে সেই দেশের জাতীয় শক্তিকে সমৃদ্ধ করে, তাতে কোনো সন্দেহ নেই। সামরিক প্রস্তুতি আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো সামরিক প্রস্তুতি একটা দেশের জাতীয় শক্তিকে নির্দিষ্ট করে। সামরিক প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? যুদ্ধ সংক্রান্ত ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, শুধু সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর গুণগত মান, শুধু সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করলে হবে না, সংখ্যাগত মানের সাথে তার গুণগত মানকে বৃদ্ধি করতে হবে। সেটা সামরিক প্রস্তুতি। এবং সামরিক যুদ্ধ করার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, সেটা সামরিক প্রস্তুতি। ভারতবর্ষ নিঃসন্দেহে স্থলবাহিনীতে তার গুণগত মান বিশ্ব দরবারে প্রশংসিত। ভারতবর্ষে যে সামরিক শক্তি যে জায়গাটা আছে, স্থল সামরিক শক্তি বলতে গেলে বিশ্বের মধ্যে একটা জায়গায় রয়েছে। কিন্তু সামরিক ক্ষেত্রে আরও যে প্রযুক্তির ব্যবহার করা দরকার ছিল, সেটা আরও এগিয়ে নিয়ে যেতে পারতো। তাহলে জাতীয় শক্তি ভারতবর্ষের আরও মাত্রা দিক থেকে আরও বিশ্ব দরবারে আরও শীর্ষে অবস্থান করতে পারত। আজকে ভারতবর্ষকে রাশিয়ার মতো দেশ, মাত্র যেখানে 15 কোটি মানুষ, প্রায় 15 কোটি নেই, সেই 15 কোটি মানুষ
রাফায়েল দিচ্ছে ভারতকে, যেখানে 130 কোটি 35 কোটি মানুষ, তাহলে সামরিক প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তাহলে এই ক্ষেত্রে জাতীয় শক্তিতে নিশ্চয়ই ভারত পিছিয়ে গেছে। তাহলে সামরিক শক্তিতে যদি আজকে প্রযুক্তিবিদ্যার ব্যবহার যদি ভারতবর্ষ করতে পারতো, তাহলে আজকে যুদ্ধ বিমান রাফাল কিনতে হতো না কোটি কোটি টাকার বিনিময়ে। তা আমরা সামরিক প্রস্তুতিটাও একটা দেশের জাতীয় শক্তির নির্ধারক বা উপাদান। এবারে আমরা দেখব জাতীয় শক্তির উপাদান হিসেবে কূটনীতি। আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা জাতীয় শক্তিকে একটা উৎকর্ষের জায়গায় পৌঁছাতে পারে। কারণ যে দেশের কূটনীতি যত বেশি শক্তিশালী, সেই দেশ তত বেশি এগিয়ে। আজকে বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি সব থেকে স্ট্রং। তার নীতিকে গোটা বিশ্বে মানতে বাধ্য করাচ্ছে। তার মানে কি তার পলিসি, তার কূটনীতি একটা মাত্রায় থাকে বলেই সেটা সম্ভব। আর এই কূটনীতি হচ্ছে কি একটা, বা কূটনীতি এবং কূটনীতিবিদরা হলেন একটা দেশের চোখ এবং কান। আমাদের দেহে যদি চোখ কান না থাকে, তাহলে এই দেহের কোনো মূল্য থাকবে? হ্যাঁ, থাকবে। কি একটা পঙ্গু দেহ থাকবে, কারো ঘাড় ধরে চলতে হবে। তো আন্তর্জাতিক ক্ষেত্রেও যদি কোনো দেশের কূটনীতি খুবই দুর্বল থাকে, যদি না থাকে, সেইভাবে প্রয়োগ করতে না পারে, তাহলে সেই দেশ হচ্ছে ওই চোখ কানহীন একটা দেহের মতো অসার। তো পামার অ্যান্ড পার্কিন্স তাই বলেছেন যে কূটনীতি হলো কোনো একটি দেশের চোখ এবং কান। কূটনীতির মধ্য দিয়েই একটা দেশ তার জাতীয় শক্তিকে উৎকর্ষের জায়গায় নিয়ে যায়। কোন একটি দেশ, ধরো ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কী পলিসি, কী কূটনীতি গ্রহণ করবে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ক্ষেত্রে কী কূটনীতি প্রয়োগ করবে, কিংবা চীন ভারত পরস্পর কোন কূটনীতির মধ্য দিয়ে এগোবে, এবং এই কূটনীতির মধ্য দিয়ে প্রত্যেক দেশ তার জাতীয় স্বার্থ রক্ষার জায়গাটাকে খোঁজে। কারণ প্রত্যেক দেশের একটা লক্ষ্য হচ্ছে কি, তার উদ্দেশ্য পরিপূরণ করা, তার জাতীয় স্বার্থ রক্ষা করা। এই জাতীয় স্বার্থ রক্ষা করার একটা বিষয় হচ্ছে কূটনীতি। তো প্রত্যেকটা দেশ এই কূটনীতিকে সফলভাবে প্রয়োগ করতে পারে, তাহলে সেই দেশটি একটি জাতীয় শক্তিতে রূপান্তরিত হবে আন্তর্জাতিক ক্ষেত্রে। সেই জন্য পামার অ্যান্ড পার্কিন্স কূটনীতিকে বলেছেন চক্ষু এবং কর্ণ। তারপর আমরা দেখে নেব আন্তর্জাতিক অবস্থান। এই আন্তর্জাতিক অবস্থান হচ্ছে জাতীয় শক্তির একটা গুরুত্বপূর্ণ উপাদান। আন্তর্জাতিক অবস্থানটা কিভাবে তৈরি হবে, কিভাবে হবে? বৈজ্ঞানিক গবেষণা, দেশের মধ্যে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, বৈজ্ঞানিক ক্ষেত্রে গবেষণার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, সেটাই বিশ্ব দরবারে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা মর্যাদার আসনে আসীন করবে। যেমন আজকের দিনের ভারতবর্ষ আন্তর্জাতিক মর্যাদায় কিছুটা হলেও সেতে বৃদ্ধি করতে পেরেছে। তার বিদেশ নীতি, কূটনীতির মধ্য দিয়ে বর্তমান সরকার আন্তর্জাতিক জগতে
আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষকে একটা মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছে। তো আন্তর্জাতিক অবস্থান জাতীয় শক্তিকে নির্ধারণ করে। যদি আজকের দিনে যদি জাতীয় শক্তিতে বা আজকের দিনে যদি ভারতবর্ষের আন্তর্জাতিক অবস্থানটা যদি ভালো না থাকতো, তাহলে গালওয়ান ঘাটিকে কেন্দ্র করে চীনের সঙ্গে ভারতের যে টানাপোড়েন চলছিল, গোটা বিশ্বকে এক করে দিতে পারতো না। যদি ভারতবর্ষের বিদেশ নীতি কূটনীতি সফলভাবে প্রয়োগ করতে না পারতেন বর্তমান সরকার, তাহলে বিশ্বের তাবর তাবর দেশ ভারতবর্ষের পক্ষে এসে দাঁড়াতো না। তাহলে এদিক থেকে বলা যায় যে কোনো একটা দেশের বৈজ্ঞানিক গবেষণার উন্নতি, জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, বিদেশ নীতি ইত্যাদি একটা দেশের আন্তর্জাতিক অবস্থানকে স্থির করে, যা জাতীয় শক্তির একটা উপাদান। এরপরে আমরা দেখে নেব যে সরকারের প্রকৃতি কি। সরকার প্রকৃতির উপর জাতীয় শক্তি নির্ভর করে। সরকার যদি প্রকৃতিগতভাবে দুর্বল হয়, মিলেজুলি সরকার থাকে, সে সরকার যে দুর্বল প্রকৃতির, সেই সরকার কোনো মতে তার জাতীয় শক্তিকে প্রতিষ্ঠা করতে পারবে না। অন্য কোনো দেশের ওপর সবসময় নির্ভরশীলতা এটা দেখা দেবে। সরকার এককেন্দ্রিক হোক বা যুক্তরাষ্ট্রীয় হোক বা গণতান্ত্রিক বা রাষ্ট্রপতি চালিত শাসিত হোক বা পার্লামেন্টারি চালিত হোক, সরকার যদি শক্তিশালী থাকে, যদি মানুষের সমর্থন থাকে, দেশবাসীর সমর্থন থাকে, তাহলে সেই সরকার শক্তিশালী সরকার। এবং শক্তিশালী সরকার যদি থাকে, তাহলে অবশ্যই তার জাতীয় শক্তি বৃদ্ধিতে সে এগিয়ে যাবে, বৃদ্ধি করতে পারবে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করবে। জাতীয় আত্মবিশ্বাস জাতীয় শক্তির একটা নির্ধারক বা উপাদান। জাতীয় আত্মবিশ্বাস কি? নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা, স্বদেশ প্রেম। এই স্বদেশ প্রেম জাতীয় আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে। আজ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যদি দেশ প্রেম উদ্বুদ্ধ হয়, বিশ্বের কোনো দেশের পক্ষে সম্ভব হবে না ভারতবর্ষকে অ্যাটাক করার। যদি আমাদের জাতীয় ঐক্য অটুট থাকে, যদি দেশের মধ্যে আবার যদি বিরোধিতার নামে বিরোধিতা হয়, গণতন্ত্রের বিরোধিতা হতেই পারে, যদি সেই বিরোধিতা বিদেশি রাষ্ট্রের উপকারে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসটা অনেক নিচে নেমে যাবে এবং জাতীয় ক্ষেত্রে অনেকটা সে পিছিয়ে পড়বে। আর জাতীয় শক্তি যদি থাকে কোনো একটা দেশের, সে দেশ শক্তিশালী দেশের সাথেও যুদ্ধ করতে পেরেছে। আমরা দেখেছি ভিয়েতনাম, ছোট্ট একটা দেশ ভিয়েতনাম, সেই 70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে একমাত্র জাতীয় আত্মবিশ্বাসের উপর ভিত্তি করেই দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়েছিল। কি জন্য? তার একটা জাতীয় আত্মবিশ্বাস, তাদের মধ্যে স্বদেশ প্রেম ছিল, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও যুদ্ধে পাল্লা দিয়েছে, প্রায় দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে সাহায্য করেছিল এই জাতীয় আত্মবিশ্বাস। এবার সামাজিক উপাদানটা কি? একটা দেশের মধ্যে, সমাজে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন সম্প্রদায় বসবাস করে। বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের বাসস্থানটাই হচ্ছে একটা সামাজিক উপাদান একটা দেশের। যদি সামাজিক উপাদানের মধ্যে ঐক্য থাকে,
সামাজিক উপাদান কি কি বললাম? ধর্মগত, ভাষাগত, সম্প্রদায়গত, বর্ণগত, সংস্কৃতিগত। এই যে সামাজিক উপাদানের মধ্যে যদি কোনো সমন্বয়ের অভাব হয়, তাহলে জাতীয় শক্তিতে সমৃদ্ধশালী হতে পারবে না। সামাজিক উপাদানের মধ্যে যদি সমন্বয় থাকে, তাহলে সেই দেশ জাতীয় শক্তিতে একটা জায়গা দখল করবে, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি দেশের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি, বর্ণ বিদ্বেষ, জাত বিদ্বেষ লেগে থাকে, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে, তাহলে সে দেশের কেবল জাতীয় শক্তি ক্ষুণ্ণ হয় তা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে তার সম্মানটাও ক্ষুণ্ণ হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে তার বদনামটা হয়। তাই সামাজিক উপাদানের মধ্যে একটা ঐক্য সংহতি রেখেই একটা সরকারকে চলতে হয় তার জাতীয় শক্তিকে সমৃদ্ধশালী করার জন্য। ঠিক আছে, আজকে আমি তোমাদের জাতীয় শক্তি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমি তোমাদের পরবর্তী ক্লাসে বিশ্বায়ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তারপরে আমি তোমাদের এই অধ্যায় থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দেব, যা পরীক্ষা আসবেই। আজকে এইটুকু থাক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের স্বাস্থ্য মন্ত্রকের যে বিধিবিধান, ছোট ছোট সাবধানীগুলো মেনে চলবে। ভালো থেকো, ধন্যবাদ।